হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো, কেমন আছো তোমরা? আপনাদের এত এত রিকোয়েস্টের কারণে দীর্ঘ 1 বছর পর রাফি আমি শুধু তোমার সিজন 3 পার্ট 1 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। মেঘলার কথা শুনে চেঁচিয়ে উঠলো ছেলেটি। সর্বনাশ আমি নই, নিজেরটা নিজেই করছো, তাই এখন ন্যাকামি করা বন্ধ করো। মেঘলা বলল, ভুল করে ফেলছি, এবারের মতো ক্ষমা করে দিন না, আর কখনো এমন করব না। দুঃখিত, ক্ষমা শব্দটা আমার সিলেবাসেই নেই। দোষ যখন করতো শাস্তি পেতেই হবে বলে টানতে টানতে মেঘলাকে নিয়ে গিয়ে একটা বিল্ডিং এ ঢুকালো। ছেলেটি তারপর গলা ছাড়লো, কে আছেন এদিকে আসুন। ডাকার সাথে সাথে কয়েকটা মেয়ে বেরিয়ে আসলো। তাদের মধ্যে থেকে একজন মেয়ে এগিয়ে এসে বলল, ভাইয়া আপনি পার্লারে? আমাদের বললেই তো বাসায় মেয়ে পাঠিয়ে দিতাম, কষ্ট করে আসতে গেলেন কেন? ছেলেটা কিছুটা ক্ষিপ্ত হয়ে জবাব দিল, আদিক্ষেতা করার কিছু নেই, বাসায় ডাকার হলে বাসায় ডাকতাম, এখানে এসেছি মানে এখানেই দরকার। ফালতু পেঁচাল বন্ধ করে একে নিয়ে যান, আর চুল কেটে দিন। এত ছোট করে কাটবেন যেন চুল টাচ করলে গায়ে টাচ করতে হয়। মেঘলা বলা, আমার চুল কাটবা না, তুমি কাটবে, তোমার ঘাড় কাটবে। কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? নিয়ে যান ওকে, দেখবেন যেন পালাতে না পারে। কথা বলার সাথে সাথে মেয়েগুলো আমাকে পার্লারের রুমের ভিতর নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। পার্লারের মেয়েটা কাঁচি বের করতে করতে বলল, তুমি ভাইয়ার কে হও? মানে ভাইয়াকে কখনো মেয়ে নিয়ে পার্লারে তো দূরে, রাস্তায়ও দেখিনি, তাই বলছিলাম নিশ্চয়ই স্পেশাল কেউ, তাই না? মেঘলা বলল, কিসের স্পেশাল? আমি ওনাকে চিনি না, নাম পর্যন্ত জানি না, আজকেই প্রথম দেখা। উনি শাস্তি হিসাবে আমার চুল কেটে দিতে চাইছে। মেয়েটি বলল, শাস্তি? কিসের শাস্তি? তখন মেঘলা বলল, আমি এখানে নতুন এসেছি, একটা ঠিকানা খুঁজছিলাম, খুঁজে না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ আমার চুলে হাত দিয়ে কেউ একজন বলে উঠলো, এটা কি সত্যিই চুল নাকি আলগা লাগানো? কোনো অপরিচিত ছেলের কণ্ঠে এমন কথা শুনে চমকে উঠে ঘুরে তাকালাম। তখন দেখি একটা ছেলে আমার চুলে হাত বুলাতে বুলাতে প্রশ্ন করছে। দেখা মাত্রই 5 4 5 না ভেবে ছেলেটার গায়ে থাপ্পড় বসিয়ে দিলাম। পার্লারের মেয়েটা বলল, কি সর্বনাশ, তুমি ভাইয়াকে থাপ্পড় দিলে? মেঘলা বলল, সাথে সাথে উনি আমার চুলের মুঠো চেপে ধরলেন। যদিও অন্যায়টা তিনি করছেন, তবে তার আচরণে সেটা বোঝার উপায় ছিল না। ক্ষিপ্ত চোখে আমার চোখে চোখ রেখে বলল, আমার এলাকায় দাঁড়িয়ে আমার গায়ে হাত তুলতে বুক কাঁপলো না? এত বড় সাহস হলো কি করে? বেশ রাগী ভাব নিয়ে কথাটা বলছিল। তার ধারণা ছিল আমি তার কথায় আমি ভয় পাবো, কিন্তু আমি উল্টো তার চোখে চোখ রেখে প্রশ্ন করলাম, চিনা নেই জানা নেই একটা মেয়ের গায়ে হাত দিতে আপনার হাত কাঁপলো না? উনি বেশ ভালোভাবে হীনভাবে জবাব দিলেন, আমি কখন গায়ে হাত দিলাম? মেঘলা বলল, দেননি। তখন ছেলেটি বলল, আমার হাত কি কারো শরীরে টাচ করছে? চুলটা ভালো লেগেছে সেটাই দেখছিলাম, গায়ে হাত দিইনি, বুঝছেন? তখন মেঘলা বলল, ভালো লেগেছে বলে চেনা নেই জানা নেই একজনের চুলে হাত দিয়ে দিবেন? ভালো লাগার মতো জিনিস ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। তখন মেঘলা বলল, মেয়ে দেখলেই নোংরামি করতে ইচ্ছা করে, তাই না? আবার গলাবাজি করা হচ্ছে, অসভ্য ছেলে। ছেলেটা প্রচন্ড রেগে গিয়ে আমার চুলে আরো জোরে টেনে ধরলো। তখন মেঘলা বলল, ব্যথা লাগছে, কি করছেন এসব? তখন ছেলেটি বলল, আমার গালে থাপ্পড় মারার আগে ব্যথার কথা মনে ছিল না? থাপ্পড় মারার পরও আমাকে অসভ্য বলছো কোন সাহসে? জানো আমি কে? তখন মেঘলা বলল, আপনার মতো ছেলেকে জানতে হয় না, এমনিই বোঝা যায় কোনো বড়লোক বাবার উচ্ছন্ন যাওয়া অসভ্য ছেলে ছাড়া আর কি হবেন। কি আমি অসভ্য? মেঘলা বলল, আলবাত অসভ্য, শুধু অসভ্য না, বেয়াদব আর বাজে ছেলেও। তাই বুঝি? আচ্ছা, আমি যেহেতু অসভ্য, তাহলে এবার আরো একটু অসভ্যতা করেই ফেলি নাকি? বলে টানতে টানতে আমাকে এখানে নিয়ে এসেছে আপু। আপনি বলুন না আমি কি ভুল করছি? আমার জায়গায় আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? গত 2 বছর ধরে আমি চুল বড় করছি, প্লিজ আপু ওই সাইকোর কথা শুনে আমার চুলগুলো কেটে দিবেন না। তখন মেয়েটা বলল, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমার যে কিছু করার নেই। দেখলেই তো, তখন ভাইয়াকে ভালো কথা বললাম, তাও কেমন রিয়্যাক্ট করলো। এখন যদি তার কথা না শুনি আমার পার্লারটাই বন্ধ করে দিবেন। আসলে ভাই রাজনীতি করে, এই এলাকার সবাই তাকে এক নামে চিনে। প্রচন্ড বদমেজাজি আর জেদি উনি, প্রায় প্রতিদিনই নিউজের হেডলাইনে আসে। উনি একজন অদ্ভুত টাইপের ছেলে, নিজের যা ঠিক মনে হয় তাই করেন, অন্য কারো কথা ভাবেন না। এই এলাকার ছোট থেকে বড় সবাই ভাইয়ার আচরণ সম্পর্ক জানে। সামনাসামনি তার বিরোধিতা করার সাহস কারো নেই, কারণ ভাইয়ার অনেক সাঙ্গপাঙ্গ আছে। তখন মেঘলা বলল, তাহলে কি ওনাকে আটকানোর কোনো উপায় নেই?
তখন মেয়েটি বলল, ভাইয়াকে যদি কেউ থামাতে পারে সেটা কেবল তার ভাই নাবিল, কিন্তু এখন তুমি তাকে কোথায় পাবে? আসলে ভাইয়া কারো কথা তেমন শোনে না, তুমি এখানে নতুন তাই জানো না, কিন্তু এই এলাকার সবাই রাফি নামটা খুব ভালো করে জানে। তখন মেঘলা বলল, কি ওনার কি নাম বললে তুমি? মেয়েটি বলল, কেন ভাইয়ার নাম তো রাফি, তুমি জানতে না? মেঘলা বলল, উনি কি রাফি চৌধুরী রাজনীতি করেন আর ভাই মানে ওনার চাচাতো ভাইয়ের নাম নাবিল? মেয়েটি বলল, হ্যাঁ, কিন্তু কেন? মেঘলা বলল, উনি চৌধুরীর বাড়ির বড় ছেলে। মেয়েটি বলল, হ্যাঁ, কিন্তু এই তো বলছিলে তুমি এখানে নতুন এসেছো, ওনাকে চেনো না, তাহলে এসব বলছো কিভাবে? মেঘলা বলল, না মানে ওনার কথা অনেক শুনছি, কখনো দেখিনি তাই। মেয়েটি বলল, ও আচ্ছা, তাহলে তো জানোই নিশ্চয়ই ভাইয়ার কথা, নড়চড় হয় না, এখানে আমার কিছুই করার নেই। রাফি ভাইয়ার কথা না শোনা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাছাড়া এই প্রথম উনি কোনো মেয়ের উপর খেপেছেন। উনি যত যাই করুক কখনো মেয়েদের অসম্মান করে না, কিন্তু যেহেতু তোমার উপর খেপেছে তার মানে কারো কথা মানবে না। চুল কাটবেন বলছেন মানে কাটবেনই। মেঘলা বুঝলো আর কিছু করার নেই, তাই চুপচাপ বসে রইল। মেয়েটি নিমেষে মেঘলার কোমর সমান চুল কেটে ঘাড় সমান করে দিল। মেঘলা এখন আর পারলো না মাটিতে পড়ে থাকা লম্বা বড় চুলগুলো দেখতে, তার বুক ফেটে কান্না আসতে লাগলো। নিজের এক হাত সমান লম্বা চুল হাতে নিয়ে কাঁদছে মেঘলা। তখনই রাফি সেখানে আসলো। রাফি বলল, এইটুকু চুল কাটতে এতক্ষণ লাগে? মেয়েটি কাটা শেষে, স্যার দেখুন কেমন হয়েছে। রাফি বলল, ও আমার বউ না যে সুন্দর হতে হবে, ছোট হলেই হলো। বিল কত হয়েছে সেটা বলুন। মেয়েটি বলল, বিল লাগবে না স্যার। রাফি বলল, আবারও আধিক্যতা? এই মেয়ে জাতিটার জন্মই হয়েছে বোধহয় আধিক্যতার জন্য। গাইস, ছোট্ট একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা যারা রাফি আমি শুধু তোমার গল্পের ফ্যান, আপনারা যারা জানতে চান পার্ট 1 পার্ট 2 কবে কবে আপলোড হইব, তো আমার পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন হয়ে যাবেন। আর ওইখানে আমি প্রতি উইকে লাইভে আসবো, চাইলে আমার সাথে আড্ডাও দিতে পারেন। পিন কমেন্টে লিঙ্ক আছে, সবাই জয়েন হয়ে যাবেন। বলে একটা 1000 টাকার নোট টেবিলে রেখে বেরিয়ে গেল রাফি। যাওয়ার আগে রাফি মেঘলার দিকে একবারও তাকালো না, কিন্তু মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। যতক্ষণ রাফিকে দেখা গেল ঠিক ততক্ষণই তাকিয়ে রইল সে। রাফির মেজাজ হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছে, তাই চেম্বারে না গিয়ে সে বাসায় ফিরে গেল। দুপুরের খাবার খেতে সবাই টেবিলে বসছে, তখনই রাফি ফিরলো। দুপুরবেলা রাফিকে বাসায় দেখে সবাই ভূত দেখার মতো চমকে উঠলো, কারণ এই সময় রাফি সাধারণত বাসায় ফিরে না। যদিও সবাই মিলে একসাথে টেবিলে খাওয়া এ বাড়িতে নিয়মের মধ্যে পড়ে, কিন্তু রাফি সে নিয়মের বাইরে। কোনো এক অজানা কারণে সে তার মা বাবাকে সহ্য করতে পারে না, তাই তাদের বেশিরভাগ কথাই সে শোনে না। রাফিকে দেখে তার মা রুবিনা বেগম বললেন, রাফি বাবা, বাসায় এসেছিস যখন সবার সাথে খা প্লিজ। রাফি তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল। রাফি বলল, সম্ভব হলে বলতে হতো না, শুধু আজ না প্রতিদিনই খেতাম। আপনার বলতে হতো না। যাই হোক ছোট মা, আমি দুপুরে খাবো না, একটু ঘুমাবো, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে বলে উপরের দিকে হাঁটা দিল রাফি। রাফির মা রুবিনা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছোটবেলায় কত লক্ষ্মী ছিল, আর এখন আমার কোনো কথাই শোনে না। আমাদের উপর কিসের এত রাগ বলতে পারো শাহানা? ভালো করে আমার সাথে কথা পর্যন্ত বলে না, তোমার সাথে যতটা কথা বলে আমার সাথে সেটাও বলে না। শাহানা বেগম বললেন, রাফি নিজের মনের কথা তো কখনো কাউকে বলে না ভাবি, সব নিজের মধ্যেই পুষে রাখে, তাই ওকে বোঝা কঠিন হয়ে পড়ে। শাহানা বেগমের কথা শেষ হওয়ার আগেই নাবিল বলে উঠল। নাবিল বলল, বললেও যে তোমরা বুঝবে না সেটা রাফি জানে, তাই বলে না। কখনো ওর মনের কথা বোঝার চেষ্টা করছো? সবসময় বলো ও নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু কেন হয়েছে সে খোঁজ নাওনি কখনো তোমরা। রুবিনা বেগম বলল, মানে কি বলতে চাস? আমরা ওকে মদ খাওয়া শিখিয়েছি, দিনরাত বাইরে থাকতে বলছি? রাফি রাজনীতি করে নষ্ট হয়ে গিয়েছে। নাবিল খাবার ছেড়ে হাত ধুয়ে বলল, যদি আপনজনদের সব খুলে বলতে হয়, তারা যদি মনের কথা না বুঝে, তাহলে আপন আর পরের মধ্যে পার্থক্য কোথায়? রাফির আজ মন খারাপ, ওকে দেখেও যেমন তোমরা বুঝোনি তেমনি ও বললেও তোমরা বুঝতে না। এ কথা বলে নাবিল রাফির ঘরের দিকে গেল। রাফি বিছানায় কপালের উপর হাত বাজ করে শুয়ে আছে। নাবিল নিঃশব্দে এসে রাফির পাশে বসে শান্ত গলায় প্রশ্ন করলো, ড্রেস চেঞ্জ করলি না? রাফি চমকে উঠে নাবিলের দিকে তাকালো। রাফি বলল, তুই এখানে খেলি না? নাবিল বলল, খাওয়া হয়ে গিয়েছে। রাফি বলল, খাওয়া ছেড়ে উঠে আসার মতো কিছুই ঘটেনি নাবিল, তুই আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করিস। নাবিল বলল, মন খারাপের কারণটা কি আমাকেও বলা যায় না? রাফি বলল, মন খারাপ? যার মনই নেই তার আবার খারাপ ভালো কি করে হবে? নাবিল বলল, রাফি পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারে, কিন্তু নাবিলের চোখকে ফাঁকি দেওয়া তার ক্ষমতার বাইরে। আমি যে রাফির প্রতিটা হৃদয়ের কথাও বুঝি।
রাফি নিজেকে এত কষ্ট কেন দিচ্ছিস? একটাবার মুখ ফুটে বলে দেখ না, যা চাইবি তোর সামনে হাজির করব। তখনই রাফি ফিস ফিস করে বলে, সেই চুল, সেই চোখ, সেই হাসি পারবি ফিরিয়ে আনতে? তখন নাবিল বলল, কিছু বললি? রাফি বলল, কই না তো। নাবিল তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। রাফির মন খারাপের কারণটা হয়তো নাবিল বুঝতে পারলো, তাই আর কথা না বাড়িয়ে বেরিয়ে আসলো। এসে রাফির অ্যাসিস্ট্যান্ট আবিরকে ফোন দিল। আবির বলল, জি নাবিল ভাই বলুন। নাবিল বলল, আজ চেম্বারে কি হয়েছিল? রাফির মন এত খারাপ কেন? আবির বলল, আমি নিজেও বুঝতে পারছি না ভাই কি হয়েছিল। পার্টি অফিসে সবাই ছিলাম, ভাইয়াও ছিলেন। হঠাৎ ভাই কেমন যেন আনমনে হয়ে গেলেন। তারপর যা দেখলাম নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। নাবিল বলল, কি দেখলি? আবির বলল, রাফি ভাই কখনো যা করেনি তাই করলেন উনি। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখছিলেন। ভাইয়ের সাথে এত বছর ধরে আছি, কোনোদিন এমন হতে দেখিনি। ভাই মেয়েটাকে অনুসরণ করতে করতে অফিস থেকে বেরিয়ে গেলেন। তারপর মেয়েটাকে অনেকক্ষণ দেখলেন আর হঠাৎ করে মেয়েটার গায়ে হাত দিলেন। তখন নাবিল বলল, কি বলিস? একেবারে গায়ে হাত দিয়ে দিল? আবির বলল, জি ভাই, আমিও আপনার মতো অবাক হয়েছিলাম। ভাইয়ের পিছনে কত মেয়ে ঘুরে, কোনোদিন ফিরেও তাকায় না, আর এই মেয়েকে গিয়ে গায়ে টাচ করে বসলেন। তারপর আরো আশ্চর্যকর ঘটনা ঘটলো। নাবিল বলল, কি হলো? আবির বলল, মেয়েটা ভাইয়াকে থাপ্পড় মারলো। যদিও এটাই স্বাভাবিক, কিন্তু রাফি ভাইয়াকে থাপ্পড় মেরেছে, তাও পার্টি অফিসের সামনে, যেখানে ভাইয়ার দিকে কেউ তাকাতেও অনুমতি লাগে, আর মেয়েটা থাপ্পড় মারলো। নাবিল বলল, যদি এমনটাই ঘটে থাকে তাহলে মেয়েটার অবস্থা খারাপ হওয়ার কথা ছিল। তার বদলে রাফির মন খারাপ কেন? যে রাফির গায়ে হাত দিয়েছে তাকে ছেড়ে দেওয়ার মতো ছেলে তো রাফি নয়। আবির বলল, সেটাই তো আশ্চর্যের ব্যাপার। পার্টির ছেলেরা মেয়েটার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ভাইয়া সবাইকে সাবধান করে দিয়ে বলছেন মেয়েটার দিকে চোখ তুলে তাকানো নিষেধ। নাবিল বলল, কি বলিস? তার মানে রাফি প্রেমে পড়ছে? আবির বলল, না ভাই, সেটাও ঘটেনি। নাবিল বলল, কি বলছিস? ঠিক করে বলতো। আবির বলল, এখানে ঠিক কি ঘটেছে আমি নিজেই বুঝিনি। আমি ভাইয়াকে প্রশ্ন করছিলাম মেয়েটাকে পছন্দ হয়েছে, কোথায় থাকে খোঁজ নিব। তখন রাফি কি বলল? আবির বলল, দরকার নেই। ওহ, আর একটা কথা, ভাইয়াকে থাপ্পড় দেওয়ার শাস্তি হিসাবে উনি মেয়েটার চুল কেটে দিয়েছেন। নাবিল বলল, বুঝতে পেরেছি, মেয়েটার খোঁজ নাও, কোথায় থাকে কি করে সব জানতে চাই। আবির বলল, কিন্তু। নাবিল বলল, কোনো কিন্তু নয়। রাফি কোনো মেয়ের দিকে তাকিয়েছে, মানে বিশাল ব্যাপার। মেয়েটাকে আমার চাই। আবির বলল, জি ভাই। নাবিল বলল, মেয়েটা নিশ্চয়ই মেঘলার মতো দেখতে ছিল, তাই রাফি এমন করলো। কিন্তু কেন? রাফি আর কত জীবনটা এলোমেলো করবি? কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? যদি মেঘলাকে চাস একটা বার বলেই তো পারিস। ছোটবেলার কাহিনী নিয়ে এখনো পড়ে আছিস তুই। বিকাল গড়িয়ে সন্ধ্যা। রাফি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। রাফি নিচে নেমে বাইকের চাবি খুঁজছে। তখন ছোট মা বলল, দুপুরে কিছু খাসনি, এখন খেয়ে নে। রাফি বলল, খাবো না, ক্ষুধা নেই বলে হাঁটা দিল রাফি। পিছন থেকে রুবিনা বেগম বলল, রাফি এভাবে যাস না বাবা, একটু কিছু খেয়ে যা প্লিজ। মায়ের এমন আদর মাখা অনুরোধের বিপরীতে যেখানে রাফির খুশি হওয়ার কথা ছিল, তার বদলে ডেস্কের উপর থেকে বাইকের চাবিটা নিয়ে বেশ কড়া গলায় জবাব দিল রাফি, আমি বাইরে যাব বলছি মানে এখনই যাব, সেটা যেন আদিক্ষতা করতে কে বলছে। বলে রাফি বেরিয়ে গেল। রাত 12:10। তখন হেলতে দুলতে বাসায় ঢুকলো রাফি। বাসার সবাই তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তাকে দেখে সবাই হতাশ হলো, কারণ রাফি আজ প্রচুর ড্রিঙ্ক করছে, দেখেই বোঝা যাচ্ছে। রুবিনা বেগম বলল, রাফি তুই আবার ড্রিঙ্ক করছিস? রুবিনা বেগমের প্রশ্ন শুনে রাফি পেছন ঘুরে তাকিয়ে চরম বিরক্ত নিয়ে জবাব দিল, তার কৈফিয়ত কি আপনাকে দিব নাকি কোনোদিন দিয়েছিলাম? আগেও বলছি, এখনো বলছি, আমাকে আমার মতো থাকতে দিন, আমার উপর খবরদারি করতে আসবেন না। রাফির গলা শুনে রাফির বাবা আজাদ সাহেব নিচে নেমে আসলেন, সাথে তার চাচাতো ভাই নাবিল আর তার মাও এখানেই আছে। সবাইকে একসাথে দেখে রাফি রেগে গিয়ে চেঁচিয়ে উঠলো। রাফি বলল, সার্কাস হচ্ছে নাকি এখানে? আমি সার্কাস জোকার নই, আমাকে এভাবে দেখার কিছু নেই, যে যার ঘরে যাও। রাফির কথার জবাবে আজাদ সাহেব বলে উঠলেন। আজাদ সাহেব বলল, কি শুরু করছো তুমি? রাত 12টা বাজে, এটা বাসা ফেরার সময় হলো? রাফি বলল, ফিরতাম না, বিশ্বাস করুন, বাসাটা যদি আপনার হতো 12টায়, কেন আমি কখনোই ফিরতাম না। এটা আমার দাদার বাসা। দাদাজান খুব ভালো একজন মানুষ ছিলেন, আমাকে ভালোবাসতেন। ছোট থেকে এখানেই বড় হয়েছি। এই বাসায় আমার কিছু স্মৃতি মিশে আছে, যে কারণে আমি এখানেই থাকি, তা না হলে কবেই চলে যেতাম। আজাদ সাহেব বলল, রাফি তুই কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছিস। রাফি বলে, আমার সাথে গলা উঁচু করে কেউ কথা বলে না, আপনিও বলবেন না।
উচ্চস্বরের কথা আমার কানে লাগে, মাথায় রক্ত উঠে যায়। আজাদ সাহেব বলল, সিসি রাফি, আমি ভাবতে পারছি না তুই এতটা নিচে নেমে গিয়েছিস। এতদিন বাইরে গুন্ডামি করতি, এখন বাসায় শুরু করে দিয়েছিস। তখন রাফি বলল, ভুল করছেন, আমার কথা বলার ধরনটাই এমন। এটাকে যদি আপনার গুন্ডামি মনে হয় তবে তাই। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি কারো টাকায় খাই না, কারো টাকায় পড়িও না, তাই আমাকে শাসন করা যাবে না। আমি একজন স্বাধীন মানুষ, আমার যেভাবে খুশি সেভাবেই চলবো, তাতে কারো কিছু বলার নেই। তাছাড়া আমি তো নিজের দায়িত্বের অবহেলা করছি না। আমাকে বড় করতে যা যা খরচ করছেন আমি সব শোধ করছি। তারপরেও যদি মন না ভরে আরও নিতে পারেন। নিজের ছেলের কাছ থেকে যত ভরণ পোষণ চান নিতে পারেন, আমি দিতে রাজি আছি, কোনো আপত্তি নেই, কিন্তু আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। গাইস, দীর্ঘ 1 বছর পর আমরা রাফি আমি শুধু তোমার সিজন 3 পার্ট 1 রিলিজ করলাম। তো কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমি সিজন 3 কন্টিনিউ করবো, না হয় আমি স্টপ করে দিব। আর ফাইনালি 1 বছর পরেই আমি কামব্যাকটা দিলাম। এখন থেকে আমি রেগুলার কন্টিনিউ এই গল্পটাই দিমু, এই সিরিজটাই চালামো। তো আমার অডিয়েন্স পাওয়ার আমি আবার দেখতে চাই। গাইস, ওয়ান ডে 500+ কমেন্ট করবা তোমরা, এটা আমি টার্গেট দিয়ে যাচ্ছি। যদি করতে পারো কালকাই পার্ট 2 পেয়ে যাবা। আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করবা মাস্ট বি। তো দেখা হচ্ছে পার্ট 2-তে। আপনারা আপনাদের মতামত কমেন্টে বলুন প্লিজ। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।